আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের করাবো এসএফডি এবং বিএমডি, যেটা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের একটা পার্ট, একটা অংশ। তো এসএফডি ও বিএমডি থেকে সাধারণত ডুয়েটে এবং জব পরীক্ষাগুলোতে সবসময় কোশ্চেন এসেই থাকে। বাট যারা পলিটেকনিকে পড়ালেখা করে তাদেরও দেখা যায় পরীক্ষায় কোশ্চেন এসেই থাকে এখান থেকে। আর এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা সামনে দেখতে পারবো যে আমাদের জন্য কেন আসলে এই এসএফডি আর বিএমডি গুরুত্বপূর্ণ। তো আমরা সকলেই কম বেশি এসএফডি এবং বিএমডি সম্পর্কে জানি। আমরা আজকে এসএফডি ও বিএমডি সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানব। তো এসএফডি মানে কি? এসএফডি হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, এসতে শেয়ার, এতে ফোর্স, ডিতে ডায়াগ্রাম। আর বিএমডিতে হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আচ্ছা, আমি যদি একটু লিখি যে এসএফডির ফুল মিনিং হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম। আর বিএমডির পুনরূপ হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা কেন শিখব আসলে, সেটা আমাদের জানা প্রয়োজন। তো এসএফডি এবং বিএমডি যদি আমি বোঝাতে চাই, তাহলে প্রথমে আমাদের কেন শেখা প্রয়োজন যদি আমি বোঝাতে চাই, তাহলে আমি একটু বিম ড্র করতে চাচ্ছি। যে এটা যদি আমার একটা বিম হয় এবং সেটা যদি আমার এখানে একটা সাপোর্ট দিই, আমি এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট আমি দিলাম, তাহলে এই বিমের আসলে কি ঘটবে যখন আমি লোড দিব? সাপোজ এখানে আমি একটা লোড দিলাম আর এখানে একটা লোড দিলাম, তখন এই বিমটাতে আসলে কি ঘটবে? বিমটা আসলে কি হবে? বিমটা আসলে একটু বেঁকে যাবে। কোন দিকে বেঁকে যাবে? এই বরাবর বেঁকে যাবে, এই বরাবর বেঁকে যাবে। হ্যাঁ, তো আমি যদি পুরোটা একটু ভালো করে আঁকি, তাহলে আসলে বিমটা আসলে এরকম করে বাঁকবে, ঠিক আছে? এরকম ঢেউ খেলানোর মতো। তো আমরা সাধারণত বিএমডি যদি আমি বলি প্রথমে, যে বিএমডি আমরা কেন শিখবো? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের সংজ্ঞা আমি পরে দিচ্ছি, এসএফডির সংজ্ঞাও আমি পরে দিচ্ছি। আগে আমরা বুঝি যে এটা একটা বিম, দুইটা বিম এখানে আছে, যে তিনটা কলামের ভিতরে দুইটা বিম রয়েছে। তো এই বিমটাকে যদি আমি একটা লোড দিই, আর এই বিমটিকে যদি একটা লোড দিই, তাহলে এই বিমটা আমার এইভাবে বেঁকে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, যখন এটা বাঁকতেছে তখন আমার এখানে এটা যখন বাঁকবে তখন আমার কি হবে? ক্র্যাক হবে। এখানে এই বরাবর আমার কি ক্র্যাক হবে, এই বরাবর তল বরাবর আমার ক্র্যাক হবে। কারণ কি? কারণ এই বরাবর ওই হচ্ছে টেনশনে আছে, আর টেনশন জোনে থাকা মানে কি? টানে আছে, টান কাজ করতেছে এর ভিতরে। তার মানে কি? এই হচ্ছে একটা থেকে আরেকটা থেকে আলাদা হয়ে যেতে চাইবে এই প্রান্ত, এই জন্য এখানে ক্র্যাক আসবে মূলত। এখানেও তাই হবে, ক্র্যাক হবে। তো এই যে এখানে যে ক্র্যাক আসলো, এই ক্র্যাকটা আসলে কী জন্য আসলো? আর এটার এখানে আসবে ক্র্যাক, ঠিক আছে? এই বিমের এই প্রান্তে আসবে ক্র্যাক। তো এই ক্র্যাকগুলো আসলে কী জন্য আসলো? এই ক্র্যাকগুলো আসলে হচ্ছে এই বেন্ডিং মোমেন্টের জন্য। এখানে আমাদের পজিটিভ বেন্ডিং মোমেন্ট উৎপন্ন হয়েছে, এখানে আমাদের নেগেটিভ বেন্ডিং মোমেন্ট উৎপন্ন হয়েছে। তাহলে এখন আসি আমরা যে পজিটিভ বেন্ডিং মোমেন্ট আমরা কাকে বলতেছি, আর নেগেটিভ বেন্ডিং মোমেন্ট আমরা কাকে বলতেছি। পজিটিভ বেন্ডিং আমাদের কখন হয়? আমাদের যখন পজিটিভ বেন্ডিং কখন হয়? যখন আমি যদি পজিটিভ বেন্ডিং আমি বলি, যে যদি আমার বিমটা এইভাবে বাঁকে, যে এমনভাবে বাঁকে যে যার নিচের এই যে ফাইবার, নিচের ফাইবারে কি থাকে? টেনশন থাকে। টেনশনকে আমরা পজিটিভ বলি,
আর এটাকে বলি হচ্ছে নেগেটিভ। যেখানে এই প্রান্তে কী হচ্ছে আমাদের, এই প্রান্তে আমাদের হচ্ছে কম্প্রেশন, আর এই প্রান্তে হচ্ছে আমাদের টেনশন। এখন কম্প্রেশন আর টেনশন আমি কীভাবে বুঝতেছি, এখন এই একটা জিনিসকে যদি আমি এইভাবে মোচড় দিই তাহলে কী হবে, এই প্রান্তে কী হবে, টেনশন উৎপন্ন হবে। আর আমি এইভাবে মোচড় দিচ্ছি, নিচের প্রান্তে টেনশন উৎপন্ন হবে এবং উপরের প্রান্তে কম্প্রেশন উৎপন্ন হবে। তাহলে এখানে আমার টান অনুভূতি হচ্ছে, টান অনুভূত করতেছে, মানে ওই টান অনুভব করতেছে। আর উপরে কী হচ্ছে, কম্প্রেশন অনুভব করতেছে, মানে চাপ অনুভব করতেছে। তো যদি এরকম পজিশন আসে তখন আমরা বলি পজিটিভ বেন্ডিং। তো এখানে যেটা হচ্ছে, এখানে কি হচ্ছে, এখানে এই ফাইবারে আমাদের টান অনুভূত হচ্ছে, মানে ওইখানে টান ফিল করতেছে। আর এখানে ওই হচ্ছে চাপ ফিল করতেছে, চাপা বল কাজ করতেছে। আবার ওপরের তখন আমরা এটাকে বলতেছি হচ্ছে পজিটিভ বেন্ডিং। আসলে এটাকে আমরা বলতেছি পজিটিভ হচ্ছে বেন্ডিং, পজিটিভ বেন্ডিং, ঠিক আছে। আবার যদি এই কন্ডিশনটা আমার এইরকম হয় যে আমার এইভাবে বাঁকতেছে, বিমটা আমার এভাবে বাঁকতেছে, তখন কি হচ্ছে, তখন নিচের ফাইবারে কি হচ্ছে, নিচের ফাইবারে মাইনাস হচ্ছে আর উপরের ফাইবারে পজিটিভ হচ্ছে। পজিটিভ বলতে কী বোঝাচ্ছে, আমরা টান বোঝাচ্ছি। যে উপরের প্রান্ত যখন পজিটিভ আর নিচের প্রান্ত যখন নেগেটিভ, মানে উপরের প্রান্ত যখন চাপ অনুভূত হবে, মানে এটার বিপরীত আর কি। এটার বিপরীত যখন আমরা দেখব তখন আমরা বলবো হচ্ছে নেগেটিভ বেন্ডিং। এটাকে বলবো হচ্ছে নেগেটিভ বেন্ডিং। এখানে আমরা বলবো নেগেটিভ বেন্ডিং। তাহলে আমাদের এই যে এই প্রান্তে কী হচ্ছে, উপরের প্রান্তে আমাদের টান অনুভূত হচ্ছে আর নিচের প্রান্তে আমাদের হচ্ছে কম্প্রেশন অনুভূত হচ্ছে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে নেগেটিভ বেন্ডিং। আবার এটাকে বলবো আমরা পজিটিভ বেন্ডিং, কারণ নিচের প্রান্তে কি টান, উপরের প্রান্তে আমাদের কম্প্রেশন। আবার এখানে হচ্ছে আমার কি নেগেটিভ বেন্ডিং, নেগেটিভ বেন্ডিং কারণ নিচে আমার কম্প্রেশন অনুভূত হচ্ছে, উপরে টান অনুভূত হচ্ছে। তো আমরা এখানে যে বেন্ডিং মোমেন্টের কারণে মূলত এখানে বেন্ডিং হচ্ছে আসলে। তো এই বেন্ডিংকে প্রতিরোধ করার জন্য আমরা নিচে রড ব্যবহার করে থাকি, আমরা নিচে রড ব্যবহার করে থাকি। এটাকে বলে পজিটিভ রড বা টেনশন জোনে আমরা রড দিচ্ছি। সাধারণত আমরা টেনশন জোনে রড দিয়ে থাকি টেনশন প্রতিরোধ করার জন্য, কারণ কংক্রিট যথেষ্ট পরিমাণ কম্প্রেশন প্রতিরোধ করতে পারে। আর আমরা নেগেটিভ জোনে আমরা নেগেটিভ রড দিই। তো যখন আমরা কী করবো, যখন আমরা হচ্ছে ডিজাইন করব যে আমাদের কতটুকু রড লাগবে, আমি তো রড দিব, আমি তো আর এমনি রড দিব না, আমাদের হিসাব করে রড দিতে হবে কতটুকু রড আমার এখানে লাগবে। তো যখন আমি ডিজাইন আমরা যখন করেছি বা ডিজাইন সামনে যখন আমরা শিখব, তখন আমরা দেখব যে এই বিমের ভিতরে কতটুকু রড দিতে হবে, রড দিলে এই টেনশন বা বেন্ডিংটা আমার প্রতিরোধ হবে এবং এখানে ক্র্যাক আসবে না, সেই পরিমাণ রড আমাদের বের করতে হবে। তো এই রড বের করার জন্য আমাদের একটা মোমেন্ট দরকার। তো এই যে এই বিমটাতে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম মোমেন্ট আসে। যেমন আমি যদি এটার বেন্ডিং হচ্ছে নিচের দিকে, নিচের দিকে, তার মানে এটা কি পজিটিভ বেন্ডিং। তাহলে আর আমাদের তখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে হচ্ছে উপরের দিকে, আর নেগেটিভ প্রান্তের নেগেটিভ যেটা বেন্ডিং সেখানে হবে আমাদের নিচের দিকে, ঠিক আছে। সাপোজ এটা আমি আঁকলাম, তাহলে এটা হচ্ছে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। সাপোজ আমার এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমি এমনি আঁকলাম আর কি। তো এটা আমার হচ্ছে বেন্ডিং, আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কী হচ্ছে উপরের দিকে পজিটিভ। তার মানে আমার বেন্ডিং যদি আমার পজিটিভ হয় তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমার পজিটিভ হবে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পজিটিভ বলতে আমরা বোঝাচ্ছি যে আমাদের যদি এটা রেফারেন্স অক্ষ হয় তাহলে আমার পজিটিভ দিকে যে মোমেন্ট সেটা হচ্ছে পজিটিভ মোমেন্ট, এটা হচ্ছে পজিটিভ মোমেন্ট। তো এইখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার একটা মোমেন্ট, এখানে একটা মোমেন্ট পাবো আমি, এখানে একটা মোমেন্ট, এই সর্বোচ্চ প্রান্তে একটা মোমেন্ট পাবো। তো এটা আমার কি সর্বোচ্চ মোমেন্ট। তো এই বিমে আমার কোথায় সর্বোচ্চ মোমেন্ট আসতেছে সেটা হচ্ছে আমার নির্ণয় করা হচ্ছে মূল বিষয়। তা আমরা সাধারণত সিম্পল লোডের ক্ষেত্রে আমরা সিম্পল সূত্র ব্যবহার করেই আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করতে পারি, মানে সর্বোচ্চ বেন্ডিংটা বের করতে পারি, বেন্ডিং মোমেন্টটা বের করতে পারি। তো
আমার তো যখন কমপ্লেক্সিটি থাকবে, কমপ্লেক্স লোড থাকবে, তখন আমি সহজে বের করতে পারবো না। তো সেক্ষেত্রে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এঁকে আমার দেখতে হবে কোথায় সর্বোচ্চ হচ্ছে। এই সর্বোচ্চ মানটা নিয়ে আমাদের ডিজাইনের এএসটা ডিজাইন করতে হবে, ঠিক আছে? এএসটা বের করতে হবে, কতটুকু রড আমার এখানে দিতে হবে। তো আমি যেটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বললাম, এটা যদি এখন কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি পরবর্তীতে আবার বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এটা আমার গেল হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এখন আমি যদি শিয়ার ফোর্স একটু বুঝাই, তো শিয়ার ফোর্স হচ্ছে আমাদের আসলে কি, আমি একটু এটা যদি মুছি একটু, শিয়ার ফোর্স আমরা মূলত কখন ব্যবহার করি? আমরা শিয়ার রিইনফোর্সমেন্ট ব্যবহার করার জন্য আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করে থাকি। তাহলে আমাদের শিয়ারেরও ক্ষেত্রে পজিটিভ শিয়ার আছে আর নেগেটিভ শিয়ার আছে। তো আমরা পজিটিভ শিয়ার আর নেগেটিভ শিয়ার কীভাবে চিনব? যদি আমার বিমটার এই প্রান্তে লোড থাকে আর এই প্রান্তে কি, অথবা এই প্রান্তে যদি সাপোর্ট থাকে, তাহলে এক প্রান্ত এদিকে উপরের দিকে উঠবে আর এক প্রান্ত নিচ দিকে উঠবে। এটাকে আমরা বলবো হচ্ছে পজিটিভ শিয়ার। আর এটাকে আমরা বলবো, আর যেটা আমি আঁকতেছি এটাকে বলবো হচ্ছে নেগেটিভ শিয়ার। এটার ক্ষেত্রে কী হবে? এটার ক্ষেত্রে যদি আমার নিচে লোড থাকে আর এটা এদিকে লোড থাকে, তাহলে আমাদের হবে এটা হচ্ছে নেগেটিভ শিয়ার। তাহলে এটা আমাদের পজিটিভ শিয়ার আর এটা আমাদের নেগেটিভ শিয়ার। তাহলে আমরা যখন শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকি, শিয়ার ফোর্স ডায়াগ্রামেরও ওই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের মতো সর্বোচ্চ আর সর্বনিম্ন মান থাকে। তো আমাদের সর্বোচ্চ মান নিয়েই মূলত কাজ করতে হয়। তো শিয়ার ফোর্স ডায়াগ্রাম যখন আমরা আঁকি, তখন আমাদের যে একটা বিন্দু থাকে, সাপোজ আমার যদি শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আসে এইরকম, যে আমার এটা উপরে উঠলো, এটা নিচের দিকে নামলো আর এটা এখানে গিয়ে মিললো, এটা আমার এসএফডি। তো এসএফডির যে এই যে পয়েন্টটা যেখানে চিহ্ন পরিবর্তন করতেছে, এটাকে বলতেছে ডেঞ্জারাস পয়েন্ট। এটাকে বলা হচ্ছে ডেঞ্জারাস পয়েন্ট। তাহলে এসএফডির ক্ষেত্রে যেখানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম যেখানে চিহ্ন পরিবর্তন করে, সেটা হচ্ছে ডেঞ্জারাস পয়েন্ট। আর এই ডেঞ্জারাস পয়েন্টেই সর্বোচ্চ মোমেন্ট পাওয়া যায়। আমরা যখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করব নিচের দিকে, তখন আমরা এই পয়েন্টে এখানে আমরা সর্বোচ্চ পরিমাণ মোমেন্ট পাবো। আর এই মোমেন্টটা নিয়েই আমরা মূলত এএস ডিজাইন করব। তাহলে আমাদের কেন এসএফডি আর বিএমডি দরকার আমরা কি বুঝতে পারছি? তো আমাদের আরেকটা আমি কথা বলি, যে আমার এসএফডি যখন আমার এখানে, এটা আমার সর্বোচ্চ, সাপোজ এটা আমার সর্বোচ্চ এসএফডি, এটা আমার সর্বোচ্চ সিটি। যখন আমি শেয়ার রিইনফোর্সমেন্ট ব্যবহার করব, তখন ভি ব্যবহার করা হয়, যেটা ভি হচ্ছে সর্বোচ্চ ভি, সেটা হচ্ছে আমরা সর্বোচ্চ ভি নিয়ে আমরা কাজ করব ওখানে। তো এটা আমাদের মূলত ডিজাইনে বেশি ব্যবহৃত হয়। তো ডিজাইন করার আগে আমাদের অবশ্যই এ বিষয়ে ধারণা রাখতে হবে, এসএফডি বিএমডি আঁকা জানতে হবে। তো আমরা কীভাবে আঁকবো সেটা আমি দেখাবো একটু পরে। তার আগে আমি দেখব যে কি লোড থাকতে পারে, বিমের উপর কি লোড থাকতে পারে। আচ্ছা, বিমের উপর বিভিন্ন ধরনের লোড থাকতে পারে। তো তার আগে আমি যদি একটু ক্লিয়ার করি সেটা, আচ্ছা আমি লোডিংই দেখাই আগে। আমি এটা যদি আমার একটা বিম হয়, আচ্ছা লোডিংয়ের আগে আমি সাপোর্ট একটু দেখাবো। সাপোর্টটা হচ্ছে কি, এখানে আমাদের হিঞ্জ সাপোর্ট, এখানে সাপোর্ট আমাদের হচ্ছে রোলার সাপোর্ট। এখন কোশ্চেন হতে পারে যে হিঞ্জ রোলার সাপোর্টটা কি। এখন আসি সাপোর্ট মূলত 3 প্রকার, 3 টাইপ। একটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট,
হিঞ্জ সাপোর্ট, 2 হচ্ছে রোলার সাপোর্ট, আর 3 হচ্ছে ফিক্সড সাপোর্ট। তাহলে এই হিঞ্জ সাপোর্টটা আসলে কি? হিঞ্জ সাপোর্টটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট আমরা কীভাবে চিনতে পারি? আমাদের যে দরজার কপাট থাকে, দরজার কপাটের সাইডে যে এগুলো থাকে, এগুলো হচ্ছে হিঞ্জ। হ্যাঁ, এগুলো হচ্ছে হিঞ্জ। তো এই বলগুলো, এই হিঞ্জ সাপোর্টটা আমাদের নিতে পারে ভার্টিক্যাল লোড। আমরা যদি দরজার পাল্লার উপর থেকে লোড দিই তাহলে দরজা কী হবে না, দরজা হচ্ছে কোনো দিকেই ভাঙবে না বা সরবে না। যদি একদম ভেঙে যায় তো ভেঙে গেল, কিন্তু তার ভাঙার আগ পর্যন্ত কী হবে না, ওই নিচের দিকে ডাববে না আমাদের দরজা। তো এটা হচ্ছে কি নিতে পারে ভার্টিক্যাল ফোর্স, এটা আমার ভার্টিক্যাল ফোর্স নিতে পারে। আবার এটাতে যদি আমি হরিজন্টাল লোড দিই, মানে আমার একটা দরজা আছে পাল্লা, এটা হচ্ছে আমার পাল্লা, এই পাশে আমি হিঞ্জ দিয়ে রাখছি। তো আমি এই বরাবর যদি আমি দরজার পাল্লার এই বরাবর যদি আমি বল দিই তাহলে দেখা যাবে যে দরজার কোনো কিছুই হবে না, ঠিক আছে। কিন্তু দরজার যদি আমি এই লম্ব বরাবর বল দিই তাহলে দরজা কি খুলে যাবে। বাইরে থেকে যদি কেউ বল দেয় লম্ব বরাবর তাহলে দরজাটা খুলে যায়। তার মানে এই হচ্ছে মোমেন্ট নিতে পারে না। এ নিতে পারে শুধু হরিজন্টাল ফোর্স আর ভার্টিক্যাল ফোর্স, এ মোমেন্ট নিতে পারবে না। মানে এর মোমেন্টের মান কী হবে? 0। আচ্ছা, রোলার সাপোর্ট। রোলার সাপোর্ট আসি, রোলার সাপোর্টে নিচে থাকবে দুইটা চাকার মতো জিনিস থাকবে, এটাকে বলা হচ্ছে রোলার। রোলার মানে তোমরা বুঝতেছি, রোলার যদি আমি এখানে যদি বল দিই, হরিজন্টাল বরাবর যদি বল দিই তাহলে এটা কি সামনের দিকে অগ্রসর হবে। আবার যদি আমি মোমেন্ট দিই তাহলে এটা ঘুরবে। হ্যাঁ, মোমেন্ট দিলে এটা ঘুরবে, তার মানে মোমেন্টও নিতে পারবে না। কিন্তু যদি আমি ভার্টিক্যাল ফোর্স দিই, উপর থেকে দিই বা নিচ থেকে দিই, এই ভার্টিক্যাল ফোর্স নিতে পারবে, ভার্টিক্যাল ফোর্স নাই। কিন্তু ফিক্সড যে সাপোর্টটা, এই ফিক্সড সাপোর্ট আবার কী করে? ফিক্সড সাপোর্ট হরিজন্টাল ফোর্সও নিতে পারে, আর ভার্টিক্যাল ফোর্সও নিতে পারে। আমি যে দিক থেকে ভার্টিক্যাল ফোর্স দেবো ওই নিবে। আবার কি মোমেন্টও নিতে পারে। তাহলে আমরা এই সাপোর্ট কন্ডিশনগুলো জানলাম। এই সাপোর্ট কন্ডিশনগুলো থেকে আমরা দেখব যে বিমে কী কী সাপোর্ট ব্যবহৃত হতে পারে। যখন বিমে হিঞ্জ আর রোলার ব্যবহার হচ্ছে তখন হিঞ্জ সাপোর্টে আমার রিয়াকশন কয়টা হয়? হিঞ্জ সাপোর্টে হয় আমার হরিজন্টাল আর ভার্টিক্যাল ফোর্স, মানে 2টা রিয়াকশন এখানে। আর এখানে রোলারের জন্য কয়টা? 1টা। তার মানে আমার আননোন কয়টা হলো? 3টা। আমি হরিজন্টাল ফোর্স জানি না, ভার্টিক্যাল ফোর্স জানি না, এটা আমি ভার্টিক্যাল ফোর্স জানি না, তার মানে 3টা আননোন। আমাদের সাম্যাবস্থার সমীকরণ কয়টা? সাম্যাবস্থার সমীকরণ হচ্ছে 3টা। সাম্যাবস্থার সমীকরণগুলো কী কী? সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু 0। তাহলে এই 3টা ইকুয়েশন দিয়ে আমরা 3টা আননোন সর্বোচ্চ বের করতে পারবো। যদি এখানে একটা আমি হিঞ্জ দেই, তাহলে আমি কি হবে? তাহলে আমাদের এখানে 2টা আননোন, এখানে 2টা আননোন, তার মানে হয়ে গেল কয়টা আননোন? 4টা আননোন। তার মানে আমার তো 3টা ইকুয়েশন আছে, আমি 4টা কখনোই বের করতে পারবো না। তাহলে এই যে 3টা আননোন, যে আমরা বের করতে পারতেছি এটাকে বলা হয় ডিটারমিনেট বিম। আর যে 4টা আননোন থাকতেছে আমরা বের করতে পারতেছি না, তো তখন সেটাকে বলা হয় ইনডিটারমিনেট বিম। তো যারা পলিটেকনিকে আছে বা জব প্রিপারেশন বা অ্যাডমিশন দিবে তাদের জন্য ইনডিটারমিনেট বিম লাগবে না, তাদের জন্য শুধুমাত্র ডিটারমিনেট বিম লাগবে। যেমন 3টা আননোন থাকবে বিমে, শুধুমাত্র 3টা আননোন থাকবে, ঠিক আছে। এই 3টা আননোন আমরা 3টা ইকুয়েশন দিয়ে বের করে ফেলতে পারবো ইজিলি, ঠিক আছে। তো এরপরে আমরা কি করতে পারি? এরপর আমরা একটু লোডিং সিস্টেমগুলো দেখবো যে কী কী লোড থাকতে পারে। তো আমি আশা করবো যে আপনারা সবাই সুন্দর করে নোট করবেন এই জিনিসগুলো। এখন আমি যদি প্রথমেই বলি যে আমার লোড থাকতে পারে এভাবে একটা লোড থাকতে পারে, এটা একটা লোডিং সিস্টেম। আবার বিমের উপর কীভাবে লোড থাকতে পারে? এটা আমার যদি বিম হয়, এই বিমের উপর ডিস্ট্রিবিউশন লোড থাকতে পারে, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন লোড। আবার এই ডিস্ট্রিবিউশন লোডটা অন্যভাবে থাকতে পারে। কীভাবে থাকতে পারে দেখাই, যদি আমি এই ডিস্ট্রিবিউশন লোডটা আবার আমাদের এইভাবে দেওয়া থাকতে পারে, এটাকে আমরা ডিস্ট্রিবিউশন লোড বলি।
তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে, এটাকে বলা হয় সাধারণত ওমেগা কেজি বা নিউটন যাই হোক, কেজি নিউটন যাই হোক পার মিটার, মানে প্রতি মিটারে এত কেজি বল আছে, মানে প্রতি মিটারে ওমেগা কেজি বল আছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কীভাবে লোড বের করব? আমরা মানে এখানে আমাদের কতটুকু লোড আছে আমরা কীভাবে পাবো? আমাদের এখানে অবশ্যই এল দেওয়া থাকবে, দৈর্ঘ্য দেওয়া থাকবে। তাহলে আমরা যদি সম্পূর্ণ বিমে কতটুকু লোড কাজ করতেছে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে সম্পূর্ণ লোড আমরা বের করবো হচ্ছে ডাব্লিউ সমান কী হবে, ওমেগা ইন্টু এল। তাহলে আমাদের কি সম্পূর্ণ লোডটা বের হবে। আর সমভাবে বিস্তৃত লোড বা ডিস্ট্রিবিউশন লোডে এই যে আমি ডাব্লুটা বের করলাম, এই ডাব্লুটা মূলত কাজ করবে এর মধ্যবিন্দুতে, মানে এই বিমের যে ডিস্ট্রিবিউশন লোডের জায়গাটুকু আছে এই জায়গার মিড বরাবর এই ডাব্লিউ ওজনটা কাজ করবে। এটার ক্ষেত্রেও তাই। এখন আর এটা তো পি, এটা তো এইভাবেই কাজ করবে, সমস্যা নাই। এখন আমি অন্যটা দেখাই আর কি কি লোডিং থাকতে পারে। তারপর এই বিমের উপর আমাদের এইভাবে লোড থাকতে পারে, এইভাবে অ্যাঙ্গেল আকারে লোড থাকতে পারে, যেমন বলা থাকতে পারে থিটা, এটা আমাদের এফ। তখন আমরা কি করব, এই যে যে অ্যাঙ্গেল আকারে যদি বল থাকে তাহলে এটাকে আমাদের নিচে আর একটা বিম ড্র করে লোডিং সিস্টেমটা আমরা একটু সাজিয়ে নিতে পারি যাতে আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়। আমাদের ফোর্স সিস্টেমে আমরা জানি যে একটা ইনক্লাইন্ড বলের দুইটা উপাংশ থাকবে, একটা হরিজন্টাল উপাংশ আর একটা কি ভার্টিক্যাল উপাংশ। তাহলে এটাকে আমরা বলবো, আচ্ছা এটা আমার কি হবে, এই বরাবর যাবে, এটাকে এদিকে যাবে একটা উপাংশ আর এটা যাবে এই বরাবর। তাহলে এই যে আমার থিটাটা এই বরাবর আছে, তাহলে আমার এটার হরিজন্টাল উপাংশ কী হবে, এটার হরিজন্টাল উপাংশ হবে এফ কস থিটা। অথবা আমরা এটা আমরা এইদিকে টেনে নিয়ে এসে আমরা হিসাব করতে পারি, সমস্যা নাই, একই কথা। আমরা এটাকে এখানেও হিসাব করতে পারি, অথবা বোঝার সুবিধার্থে আমরা বলকে ট্রান্সফার করতে পারি ভেক্টর নীতি অনুসারে, ভেক্টরের বল প্রতিস্থাপন নীতি অনুসারে আমরা এই ভেক্টরটাকে এখানে আমরা প্রতিস্থাপন করতে পারি। তো এটা আমার কী হবে, থিটা। তাহলে একটা বল কী যাবে, এই বরাবর যাবে, এটাকে আমরা বলবো এফ কস থিটা। তাহলে আমরা ওটা মিশে দিই। আর এই বরাবর যেটা, সেটা হচ্ছে আমাদের এফ সাইন থিটা। তাহলে আমাদের যে বরাবর অ্যাঙ্গেল সেই বরাবর উপাংশটা হয় হচ্ছে কস থিটা, আর যে বরাবর লম্ব বরাবর যে বলটা আছে মানে থিটার বিপরীত পাশে, এটাকে আমরা বলবো সাইন থিটা। এর উপাংশ আমাদের সাইন থিটা। এটা এভাবে মনে রাখা সহজ আর কি, যে যার সাথে অ্যাঙ্গেল হবে সেই বরাবর আমাদের কস হবে, সেই বরাবর যদি উপাংশ আমি বের করি সেই বরাবর হবে কস, আর তার বিপরীত পাশে হবে সাইন। তাহলে আমাদের যখন আমরা এসএফডি বিএমডি আঁকি, তো সেক্ষেত্রে আমার এই যে বিমের যে লম্ব বরাবর, এই লম্ব বরাবর উপাংশটা আমাদের কোনো কাজে আসবে না, এই জন্য এটাকে আমরা নেগলেক্ট করতে পারি। এসএফডি বিএমডির ক্ষেত্রে এখানে আমাদের এটার কোনো কাজ আসবে না। তাহলে আমাদের আসবে কি, এই কাজটা আসবে, শুধুমাত্র হবে এফ সাইন থিটা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কনভার্ট করে সুবিধা অনুযায়ী আমরা লিখলাম আর কি। এখানে এফের জায়গায় মান দেওয়া থাকবে, থিটার জায়গাতে একটা মান দেওয়া থাকবে, তখন আমরা একটা পরিপূর্ণ একটা মান পাবো এখানে। আবার বিমটা আবার কী রকম থাকতে পারে, আবার থাকতে পারে, আমি একবারে কয়েকটা লোড দেখাই এখানে। আবার হচ্ছে আমাদের এরকম একটা দণ্ড দেওয়া থাকতে পারে, যেখানে বলতে পারে যে আমার এইভাবে আমার লোড আছে, যেটার লেন্থ দেওয়া আছে সাপোজ এল মিটার, আর এটা বলা আছে ওমেগা কেজি পার মিটার দেওয়া আছে সাপোজ। তাহলে এটা একটা গেল। আবার আমাদের আরেকটা কেস থাকতে পারে যে এরকম একটা স্টেপের মতো করে আমাদের একটা কাঠামো তৈরি করা আছে এবং তার উপর আমাদের এইরকম একটা ইনক্লাইন্ড বল দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা কি আমাদের থিটা, ইনক্লাইন্ড বল এখানে দেওয়া আছে। এখন বলে দেওয়া থাকতে পারে যে এটা 1 মিটার, মানে সবগুলোর মান 1 করে, 1 করে। এখন এই সিস্টেমের ক্ষেত্রে আমরা কী করতে পারি, এই সিস্টেমের ক্ষেত্রে আমি যদি বলি, এখানে কি হচ্ছে, এখানে ওমেগা কেজি পার মিটার বল আছে, তাহলে এখানে টোটাল ফোর্স কত আছে। আমি আগেই বলছিলাম যে ডিস্ট্রিবিউশন লোড যদি আমি লোডে পরিণত করতে চাই, ডিস্ট্রিবিউশন লোডের পরিমাণ যদি আমরা একদম লোডে পরিণত করতে চাই, তাহলে আমরা কী করব, সে ওমেগা ইন্টু এই ডিস্টেন্সটা, ওমেগা ইন্টু যে ডিস্টেন্স পর্যন্ত
হাওয়া বেশিতে লোড থাকবে সেই ডিস্টেন্স। তাহলে যে লোডটা পাবো সেই লোডটা আবার কাজ করবে এই যেটুকু লোড আছে তার সেন্টার বরাবর কাজ করবে। তাহলে সেন্টার বরাবর কী হবে, ওমেগা এল হবে, এটা যেহেতু ওমেগা এল। এখন কথা হচ্ছে আমি তো একটা ফোর্সে পরিণত করে নিলাম, তাহলে কি হচ্ছে, এটা কিন্তু আমাদের বিমের সাথে সংস্পর্শ করে নাই, এটা আছে কি এই পয়েন্ট থেকে একটা নির্দিষ্ট একটা লম্ব দূরত্বে। কতটুকু লম্ব দূরত্বে, এইটুকু ডিস্টেন্স কত, আবার এটা যদি পুরোটা এল হয় তাহলে এটা কি L/2। তাহলে এখানে একটা আমার মোমেন্ট ক্রিয়েট হবে, এই মোমেন্টটার মান কত হবে, বল ইন্টু লম্ব দূরত্ব। তাহলে আমি মোমেন্টটা একটু বুঝাই যে মোমেন্টটা আসলে কি। মোমেন্ট হচ্ছে আমার যদি এটা একটা আমার সাপোর্ট হয়, সাপোর্ট বা একটা জায়গা যেখানে আমাদের এই পয়েন্টে মোমেন্ট বের করতে হবে, কিন্তু আমাদের এখানে একটা লম্ব একটা দণ্ড দেওয়া আছে এবং এই বরাবর একটা ফোর্স দেওয়া আছে। তাহলে আমার এই পয়েন্টে মোমেন্ট আমি বের করবো কীভাবে, বল ইন্টু লম্ব দূরত্ব। এটা আমার কি বল, তার হচ্ছে লম্ব দূরত্ব হতে হবে সবসময়। এই যে আমি যেখানে আমি বলটা নির্ণয় করব তার সাথে এই বলটা, এই ফোর্সটা, এই যে এই রেখা আছে এই রেখার সাথে 90 ডিগ্রি দিতে হবে, মানে এর অ্যাঙ্গেলটা কী হবে 90 ডিগ্রি হবে। আবার এটাও 90 ডিগ্রি হতে হবে, ঠিক আছে, মানে সব দিকে কী হতে হবে 90 ডিগ্রি হতে হবে। তাহলে আমরা কী করতে পারবো, মোমেন্ট পাবো। তাহলে এটা যদি আমার এল হতো আর এটা আমার এল, তাহলে মোমেন্ট হতো হচ্ছে F ইন্টু এল, এটা হচ্ছে আমাদের মোমেন্ট F ইন্টু এল। অবশ্যই লম্ব দূরত্বে থাকতে হবে বলটা, লম্ব। যদি ইনক্লাইন থাকে আমার লম্ব করে নিয়ে মোমেন্ট বের করতে হবে। যদি আমার এটা সাপোজ এটা যদি আমার এইভাবে থাকতো ইনক্লাইনভাবে, তাহলে কি হতো এল এফ এটা থিটা, তাহলে আমার এটা দুটো উপাংশ থাকতো, একটা এই বরাবর যেত। তো এই বরাবর যদি যায়, আমি যদি এই পয়েন্ট মোমেন্ট নিই, তাহলে এর কোনো আমার লম্ব দূরত্ব নাই, এটা সরাসরি এই বিন্দুতে আঘাত করতেছে। কিন্তু এটার যে হরিজন্টাল উপাংশ আছে সেটা একটা নির্দিষ্ট দূরত্বে আছে, এখান থেকে কি একটা নির্দিষ্ট লম্ব দূরত্বে আছে যেটা এল। তাহলে এটা কী হবে এফ কস থিটা। আমার সাইন থিটার কাজ নেই, কারণ ওটা এই বরাবরই পাস করে গেছে, যেটার কোনো মোমেন্ট নেই, যেটার কোনো লম্ব দূরত্ব নাই, কারণ এটা কোনো দূরত্ব নাই যেহেতু। তাহলে এটা এফ সাইন থিটা যদি আমি নেই তাহলে কী হবে, ইন্টু 0 দিলে তো 0ই হয়ে যায়, এই জন্য এটা আসে না। আবার এটার ক্ষেত্রে মোমেন্ট কী হবে, এফ কস থিটা ইন্টু এল, ঠিক আছে। তাহলে এখানে আমাদের একটা মোমেন্ট ক্রিয়েট হয়ে গেল, যেটার মান হবে ওমেগা এল ইন্টু আমাদের এখান থেকে লম্ব দূরত্ব কিন্তু অর্ধেক পরিমাণ। এটা যদি পুরোটা হচ্ছে আমার এল, তাহলে এটা পুরোটা হচ্ছে কী হবে L/2, তাহলে এটা আমার ওমেগা L²/2। আবার যদি আমার এইরকম লোড থাকে, এইরকম যদি লোড থাকে, তাহলে আমাদের এই যে আমি প্রথমেই ওইখানে বলছিলাম যে এটা কী করে নিতে হবে, এটা আমার ভার্টিক্যাল উপাংশ করে নিতে হবে এবং হরিজন্টাল উপাংশ করে নিতে হবে। এটা হরিজন্টাল উপাংশ কাজে আসবে, কারণ আমার আগেরটাতে কাজে আসে নাই। কেন আগেরটাতে কাজে আসে না, কারণ বিমের সেকশন বরাবরই, মানে বিমের যে আমাদের নিউট্রাল এক্সিস আছে সেই বরাবরই ওটা চলে গেছে। এটা আমরা যে লাইনটা আগে থাকি এটা সাধারণত নিউট্রাল এক্সিস আগে থাকি। হ্যাঁ, নিউট্রাল এক্সিস বরাবর যদি কোনো বল যায়, সেখানে কী হবে, আমি নিউট্রাল এক্সিসের মোমেন্ট নেব। তো নিউট্রাল এক্সিস বরাবর যদি কোনো বল যায়, তাহলে আমরা ওখানে কখনোই দ্রুত থাকলো না, তার মানে দ্রুত 0, তার মানে এই ফোর্সের মোমেন্টও কী হবে 0। কিন্তু যখন আমি এটা দেখতেছি তখন এটার এফ কস থিটা এই বরাবর আছে আর এফ সাইন থিটা কি নিচ বরাবর আছে, এফ সাইন থিটা নিচ বরাবর আছে। তাহলে এটা এই ফোর্স যেটা কাজ করতেছে, এই ফোর্সটা আমার এই পয়েন্টে চলে আসবে, ঠিক আছে। এটা যদি আমি নতুন করে ড্র করি, মানে নিচে আরেকটা আমাদের বোঝার সুবিধার্থে বা ক্যালকুলেশন সুবিধার্থে আমরা আরেকটা বিম কল্পনা করে নিতে পারি বা এঁকে নিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এই যে ফোর্সটা কাজ করতেছে, এই ফোর্স যত স্টেপ পরেই কাজ করুক না কেন, এর উপাংশ এই ফোর্সটা আমাদের এই বিন্দুতেই কাজ করবে। তাহলে আমার ওই বিন্দুতেই একটা আমি ফোর্স নিয়ে নিতে পারি, ওই ফোর্সটা নিতে পারি এফ সাইন থিটা। মানে আমাদের এই যে এফ ইনক্লাইন ফোর্স কাজ করতেছে, এটার হরিজন্টাল উপাংশ নিলাম আর ভার্টিক্যাল উপাংশ নিলাম, সবই কি আমার নিউট্রাল এক্সিস থেকে দূরে আসছে, তার মানে আমার সবগুলোই ক্যালকুলেশনে নিতে হবে। এর ভার্টিক্যাল উপাংশ যেটা থাকবে, মানে আমি একটা যদি স্টেপের ওপর যদি আমি লোড দেই, ওই লোডটা আসলে কোথায় যাবে, ওই লোডটা তো আমার আলটিমেটলি এখানে আসতে হবে, যত দূরেই আমি দিই না কেন ওইটা আর উধাও হয়ে যাবে না, ওটা অবশ্যই এখানে চলে আসবে। লোড তো আসলো, কিন্তু আমার এই লোডটা আবার কি একটা নির্দিষ্ট একটা দূরত্ব আছে। সবগুলো যদি আমার স্টেপের দৈর্ঘ্য 1 হয়, তাহলে এটা 1, এটাও 1, তাহলে 1, 2, 3 মিটার দূরে আছে। তার মানে এখানে একটা কী হবে, মোমেন্ট ক্রিয়েট হবে। আমার মোমেন্টটা কোন দিকে ঘোরাবে, মোমেন্টটা ঘোরাবে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে।
ঘড়ি কাঁটার দিকে ঘোরানো মানে হচ্ছে মোমেন্টটা পজিটিভ মোমেন্ট, তার মানে পজিটিভ দিকে ঘুরাবে। তাহলে এখানে আমাদের একটা মোমেন্টও আসবে। মোমেন্টটা কী হবে? এফ সাইন থিটা ইন্টু 3, যেহেতু আমার ডিস্টেন্সটা 3, ঠিক আছে, যেহেতু আমার ডিস্টেন্সটা 3। এখন কথা হচ্ছে এই যে এফ কস থিটা, এই এফ কস থিটার কী হবে? এই এফ কস থিটার জন্য এখানে আমাদের কোনো লোড আসবে না, মানে লোড আসবে কিন্তু কী হবে? এটা নিউট্রাল এক্সিস বরাবরই চলে যাবে। তো আমার তো নিউট্রাল এক্সিস বরাবর আমার কোনো দরকার নেই। নিউট্রাল এক্সিসের বরাবর যদি আমার কোনো লোড আসে আমার ওটা কাউন্ট হবে না। তাহলে আমার এটা এই বলটা কি এইদিকে আমার বল দিচ্ছে না? তাহলে এটার একটা ডিস্টেন্স আছে, কিন্তু এখান থেকে লম্ব ডিস্টেন্স, এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, তাহলে এটা কত ডিস্টেন্স পরে দিচ্ছে? 3টা ডিস্টেন্স, মানে 3 মিটার পরে এটা আছে। তার মানে এটা কোন দিকে ঘুরাবে? এটা আমার মোমেন্টটা দিবে কোন দিকে? এটা দিবে হচ্ছে এন্টিক্লকওয়াইজ। তার মানে আমাদের এন্টিক্লকওয়াইজ আর একটা মোমেন্ট আসবে, সেই এন্টিক্লকওয়াইজ মোমেন্টটা কী হবে? এফ কস থিটা ইন্টু 1 2 3, মানে দূরত্ব, আমার ভার্টিক্যাল যে দূরত্ব, আমার এখান থেকে ভার্টিক্যাল দূরত্ব, মানে এটা তো আমার এখানে আসবে আলটিমেটলি। তাহলে এখান থেকে এই ভার্টিক্যাল দূরত্ব কত? 3। তাহলে এফ কস থিটা ইন্টু 3, ঠিক আছে। তাহলে আমাদের লোডিং সিস্টেম আমি মোটামুটি কিছু ধারণা দিলাম। আরও লোডিং আছে, যেমন ত্রিভুজাকৃতির লোড, যেমন আমাদের এরকম ত্রিভুজাকৃতির লোড থাকতে পারে। ত্রিভুজ আকৃতির লোড থাকতে পারে। তো এই লোডকে আমাদের আলাদা করে সিম্পলিফিকেশন করার দরকার নেই যে আলাদা একটা বিম আঁকি। আমি যদি আলাদা বিম আঁকিও তো আমার এই লোডটাকে আমি ওইভাবেই রাখবো। এখন এই লোড থেকে আমরা কীভাবে এসএফডি আর বিএমডি আঁকবো সেটা আমরা দেখব। তার আগে আমাদের এসএফডি বিএমডি আঁকার জন্য কিছু নিয়ম রয়েছে, কিছু রুলস রয়েছে, কীভাবে আমরা ড্র করা করব। তো আমি আজকে যেভাবে শিখাবো এইভাবে একটু সহজ উপায় শেখানোর চেষ্টা করব। আপনারা যদি ধৈর্য সহকারে একটু দেখতে থাকেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আপনাদের অনেক দিন মনে থাকবে বিষয়গুলো। তো আমি দেখাচ্ছি যে কিভাবে ড্র করতে হয়। আচ্ছা, আমার বিমে যদি আমি বিম আঁকে রাখি একটা, বিমে যদি আমার কি আসে? একটা হরিজন্টাল লোড আসে। এই যে হরিজন্টাল, আমি এসএফডির আগে এটা বলি, এসএফডির যে রুলসগুলো আছে আমি বলবো, আপনারা লিখবেন। যদি পয়েন্ট লোড হয়, পয়েন্ট লোড হলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম হবে ভার্টিক্যাল লাইন। কী হবে? ভার্টিক্যাল লাইন। পয়েন্ট লোড হলে ভার্টিক্যাল লাইন। আর যদি কোনো লোড না থাকে, উইদাউট লোড, তখন আমার এসএফডি ডায়াগ্রামের যে আমাদের এসএফডি ডায়াগ্রামটা আঁকি সেটা হচ্ছে হরিজন্টাল অংশ হবে। সেটা কী হবে? হরিজন্টাল লেখা হবে আর কি, যেটা আমাদের হচ্ছে উইদাউট লোড, মানে আমাদের এইটুকুর মধ্যে কোনো লোড নাই। এটা কি এখানে আমার একটা কী হবে? রিয়াকশন হবে না, রিয়াকশন আসবে না। এই রিয়াকশনের জন্য, রিয়াকশনটা কি? ভার্টিক্যাল বা পয়েন্ট লোড বলতে পারি আমরা এটাকে। পয়েন্ট লোডের জন্য এসএফডি হবে কি? ওপরের দিকে। আবার এই পর্যন্ত আমার কোনো লোড নাই, আমি এসএফডি আঁকায় দেখাচ্ছি, এই পর্যন্ত আমার কোনো লোড নাই। তাহলে এখানে এসে আমার কি এই পর্যন্ত আমার হরিজন্টাল লোড হলো, তার মানে হরিজন্টাল রেখা হইল, কারণ এখানে কোনো লোড নাই, হরিজন্টাল রেখা। আবার এটা কিছু পয়েন্ট লোডটা আবার কি এটা নিচের দিকে নেমে দেবে, ঠিক আছে। এইভাবে আমরা ড্র করব। এই পয়েন্ট লোড আমার নিচের দিকে দিল, ভার্টিক্যাল রেখা। যদি ডিস্ট্রিবিউশন লোড হয়, তাহলে আমাদের কি হবে? ডিস্ট্রিবিউশন লোড মানে কি? ডিস্ট্রিবিউশন লোড মানে হচ্ছে এইরকম লোড, এরকম যদি লোড হয় তাহলে আমাদের রেখাটা হবে হচ্ছে ইনক্লাইন্ড রেখা, ঠিক আছে। তাহলে আমাদের হবে হচ্ছে ইনক্লাইন্ড রেখা। তাহলে আমাদের এই যে হরিজন্টাল রেখাটা আনলাম এটাকে বলা হয় হচ্ছে 0 ডিগ্রি রেখা, এটাকে 0 ডিগ্রি রেখা বলা হয়। আর এটাকে বলা হয় হচ্ছে ইনক্লাইন্ড রেখাটাকে বলা হয় 1 ডিগ্রি রেখা।
1 ডিগ্রি কার্ভ, 1 ডিগ্রি কার্ভ। এখন যদি আমার বিমে ত্রিভুজাকৃতির লোড থাকে, ত্রিভুজাকৃতির লোড, সাপোজ এরকম লোড আছে, তখন কি হবে? ত্রিভুজাকৃতির লোডের ক্ষেত্রে হবে ট্রায়াঙ্গুলার লোডের ক্ষেত্রে আমাদের হবে, এটা হবে হচ্ছে 2 ডিগ্রি কার্ভ, 2 ডিগ্রি কার্ভ। ঠিক আছে, সাধারণত এসএফডিতে 2 ডিগ্রি কার্ভ পর্যন্ত থাকে। আমি আবার বলছি, যদি পয়েন্ট লোড হয় তাহলে আমরা হচ্ছে এসএফডিতে আমরা আঁকবো ভার্টিক্যাল লাইন। যদি উইদাউট লোড হয় তাহলে আমাদের কার্ভ হবে কি 0 ডিগ্রি কার্ভ। যদি ডিস্ট্রিবিউশন লোড হয় তাহলে আমাদের হবে 1 ডিগ্রি কার্ভ। যদি ট্রায়াঙ্গুলার লোড হয় তাহলে আমাদের হবে 2 ডিগ্রি কার্ভ। হ্যাঁ, তাহলে আমাদের হবে 2 ডিগ্রি কার্ভ। আচ্ছা, আর বিএমডিতে কি হবে? বিএমডি ডায়াগ্রাম অনেক সহজ। এসএফডিতে আমাদের যত ডিগ্রি আসবে, বিএমডিতে তার থেকে 1 ডিগ্রি বেশি আসবে কার্ভ। আমাদের এসএফডির জন্য যে কার্ভটা আমরা পাইছি তার থেকে 1 ডিগ্রি কার্ভ বেশি হবে বিএমডিতে। তার মানে এসএফডির যে ডিগ্রি তার সাথে 1 ডিগ্রি যোগ যেটা আসবে সেটা হচ্ছে বিএমডির কার্ভ। বোঝা গেল? তার মানে যদি আমার উইদাউট লোড জন্য আমরা কী পাইছি 0 ডিগ্রি কার্ভ, তাহলে এখানে আসবে কি উইদাউট লোড যদি থাকে, মানে লোড নাই আর কি, লোড যদি না থাকে তখন আমাদের কার্ভটা হবে 1 ডিগ্রি। ঠিক আছে, ওটাতে ছিল হচ্ছে 0 ডিগ্রি, এখানে হবে 1 ডিগ্রি। আর যদি ডিস্ট্রিবিউশন লোড বলি, তাহলে আমাদের এটা ছিল 1 ডিগ্রি, তার মানে হবে হচ্ছে 2 ডিগ্রি কার্ভ। আর যদি আমি বলি হচ্ছে ট্রায়াঙ্গুলার লোডের ক্ষেত্রে কী হবে? ট্রায়াঙ্গুলার লোডের ক্ষেত্রে হবে, এখানে ছিল কি 2 ডিগ্রি কার্ভ, তাহলে এখানে হবে কার্ভটা একটু বেশি করে 3 ডিগ্রি কার্ভ, মানে 3 ডিগ্রি কার্ভটা একটু বেশি হয়। এটা যদি আমার 2 ডিগ্রি কার্ভ হয় তাহলে 3 ডিগ্রি কার্ভটা হবে একটু বেশি। ঠিক আছে, আবার এই 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্ভেরও একটা, যখন আমাদের এসএফডি থেকে সাধারণত এরিয়া মেথড পদ্ধতিতে আমরা হচ্ছে বিএমডি আঁকি, মানে এসএফডির এরিয়া থেকে আমরা বিএমডি এঁকে থাকি। তো তখন আমাদের এসএফডি ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। তো যখন আমার 1 ডিগ্রি কার্ভ থাকে তখন যদি আমাদের এরকম ত্রিভুজ আসে, এটা যদি আমার একটা ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা কীভাবে বের করবো? হাফ গুণন, এটা যদি আমার এইচ হয় ভূমি, আর এটা যদি বি হয়, এইচ হয় উচ্চতা, আর বি যদি ভূমি হয় তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ঠিক আছে, আর যদি আমার এসএফডিতে আমি কী বলছি 2 ডিগ্রি কার্ভ পর্যন্ত যেতে পারে, তাহলে আমার যদি 2 ডিগ্রি কার্ভ হয়, 2 ডিগ্রি আমার এই দিকেও হতে পারে কার্ভ, আবার কি হতে পারে, আবার এই বড় বড় কার্ভ হতে পারে 2 ডিগ্রি। তো এটার এরিয়া কী হবে? এটার এরিয়া হবে হচ্ছে, এটা ছিল 1/2, এটা হবে হচ্ছে 1/3, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এইচ হাফ গুণন ভূমি গুণন 1/3 গুণন ভূমি গুণন উচ্চতা। আর এটার কী হবে? এটার হবে হচ্ছে এটার থেকে 2 গুণ একটু বেশি, 2/3 বি এইচ। এটা হচ্ছে আমাদের এই সিস্টেমের এরিয়া নির্ণয়ের প্রসেস। তাহলে আমি এসএফডির আবার বলি, এসএফডি আর বিএমডির লোডিং থেকে ডায়াগ্রাম আমরা কীভাবে আঁকবো তার প্রসেসটা বলি। যদি এসএফডি আমার পয়েন্ট লোড থাকে তাহলে ভার্টিক্যাল, যদি আমার বিমের উপর কোনো লোডই না থাকে তখন আমার হরিজন্টাল রেখা 0 ডিগ্রি। উইদাউট ডিস্ট্রিবিউশন লোড, যদি আমার এরকম ডিস্ট্রিবিউট করে থাকে লোড তাহলে আমার 1 ডিগ্রি কার্ভ হবে। যদি আমার ট্রায়াঙ্গুলার লোড হয়, মানে আমার ত্রিভুজাকৃতির লোড আছে, তখন আমার কার্ভটা হবে 2 ডিগ্রি কার্ভ। এখন সেটা আপওয়ার্ড হবে না ডাউনওয়ার্ড হবে, এটা আমি অঙ্কে যখন যাব তখন আমি বোঝাবো যে কীভাবে আমরা বুঝবো যে আপওয়ার্ড হবে না ডাউনওয়ার্ড হবে। আর বিএমডিতে যখন আমি আসবো তখন এই যে এসএফডিতে আমরা যে কার্ভগুলো পাইছি, মানে এসএফডি তো আমাদের ড্র করা হয়ে যাবে, তারপরে আমরা কী ড্র করবো, তারপরে আমরা বিএমডি ড্র করবো। বিএমডি এসএফডি দেখে আমরা বিএমডি ড্র করবো। এসএফডিতে যদি থাকে আমার হরিজন্টাল কার্ভ, তাহলে আমাদের বিএমডিতে কী হবে? ইনক্লাইন কার্ভ, 1 ডিগ্রি কার্ভ। যদি আমার এসএফডি থাকে 1 ডিগ্রি, এটাতে বেন্ডিং মোমেন্টটা হবে 2 ডিগ্রি কার্ভ।
আবার ট্রায়াঙ্গল আছে 2 ডিগ্রি, তাহলে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে 3 ডিগ্রি কার্ভ। ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলো দেখলাম। এরপরে আমরা দেখবো হচ্ছে কীভাবে আমরা বেন্ডিং এসএফডি বিএমডি ড্র করে থাকি। আচ্ছা, তাহলে আমরা একটা সিম্পল জিনিস দেখতে পারি যে যদি আমার একটা বিমে, এটা আমার বিম, এই বিমে যদি হিঞ্জ সাপোর্ট আর এখানে কি রোলার সাপোর্টে যদি আমার একটা মাঝখান বরাবর একটা লোড দেওয়া থাকে, সাপোজ 10 নিউটন, আর এখান থেকে এ পর্যন্ত আমার ডিস্টেন্স দেওয়া আছে সাপোজ 5 মিটার, পুরো ডিস্টেন্সটা কত? 5 মিটার। তাহলে আমি যদি এসএফডি বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করতে চাই, তাহলে আমাদের এই যে লোডগুলো আছে, এই সাপোর্টগুলো আছে, সেই বরাবর আমাদের এরকম ভার্টিক্যাল রেখা টেনে নিতে হবে, একটা ভার্টিক্যাল ডট ডট রেখা টেনে নিতে হবে। ফার্স্ট কাজ এটা। তারপরে যে কাজটা হবে, আমি সিকোয়েন্স অনুযায়ী বলবো, তারপরে যে কাজটা হবে, এই যে হিঞ্জ সাপোর্ট, এখানে আমাদের কয়টা রিয়াকশন কাজ করে? একটা ভার্টিক্যাল, একটা হচ্ছে হরিজন্টাল। তাহলে আমাদের বিএমডির ক্ষেত্রে বা এসএফডির ক্ষেত্রে আমাদের হরিজন্টাল লোডের কোনো প্রয়োজন নাই। তাহলে ওটা তো আমার আননোন, ওটা আমার বের করারও দরকার নেই। আমাদের লাগবে শুধুমাত্র এটার যে রিয়াকশন, এই লোডের কারণে এখানে রিয়াকশন কত আসলো এটা বের করতে হবে। এটা যেমন এ পয়েন্ট হয়, আর এটা যেমন বি পয়েন্ট হয়, এটা যেমন সি হয়, তাহলে আমাদের, আমি একদম বেসিক লেভেল থেকে করাচ্ছি, তো আস্তে আস্তে আমার অ্যাডভান্স লেভেলে যাবো আর কি। তো এখানে আমাদের কি হবে? আর এ, এখানে হবে রিয়াকশন, আমি ধরে নিলাম আর এ, আর এখানে রিয়াকশন আর বি। এখন আমার এই রিয়াকশন আর এ এবং আর বি বের করতে হবে। আমরা কীভাবে বের করতে পারি? আমাদের কাছে সাম্যাবস্থার 3টা সূত্র রয়েছে। সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, সামেশন অফ মোমেন্ট সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু 0। তাহলে আমরা সরি, আমার একটা কল এসেছিলো, এই জন্য আমার একটু বিচ্ছিন্ন হয়েছিল ক্লাসটা। তো আমাদের কী করতে পারি? আমাদের 3টা সাম্যাবস্থার সূত্র রয়েছে, তার মধ্যে থেকে আমরা 2টা আননোন আমাদের বের করতে হবে। তো আমরা যে কোনো 2টা ফেলে এটা বের করতে পারি, বাট সবথেকে সহজ উপায় হচ্ছে যে কোনো একটা সাপোর্টে আগে মোমেন্ট নেওয়া, যে কোনো একটা সাপোর্টে মোমেন্ট নিয়ে তারপর আমরা হরিজন্টাল ভার্টিক্যাল ফোর্স আমরা অ্যাপ্লাই করতে পারি। কারণ এখানে আমার হরিজন্টাল ফোর্স আমার কোনো কাজে আসবে না, তাহলে হরিজন্টাল আমার যে ইকুইলিব্রিয়ামের শর্ত জানি ওটাও আমাদের দরকার নাই। তো আমরা এখানে যদি আমার মোমেন্ট নিই, যদি আমরা এ বিন্দুতে মোমেন্ট নিই, তাহলে আমরা পাবো বি বিন্দুর রিয়াকশন, অথবা আমরা যদি বি বিন্দুতে মোমেন্ট নিই, তাহলে আমরা পাবো এ বিন্দুর রিয়াকশন। তাহলে আমরা সামেশন অফ মোমেন্ট অ্যাট এ যদি নেই, সামেশন অফ মোমেন্ট অ্যাট এ ইকুয়াল টু 0 প্লাস, আমি ধরলাম হচ্ছে ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে আমি এই পয়েন্টে যখন মোমেন্ট নিচ্ছি, এই আর এটা তখন ওই পয়েন্ট বরাবরই চলে যাচ্ছে, কারণ ডিস্টেন্স এখানে হচ্ছে না, তার মানে এখানে আমার মোমেন্ট আসবে না। আমার ডিস্টেন্স আছে কি, এখান থেকে এই বরাবর একটা ডিস্টেন্স আছে। তো এটা আমি বলছিলাম যে অর্ধেক পরিমাণ ডিস্টেন্স, যদিও অর্ধেক দেখা যাচ্ছে না, এটা পুরোটা হচ্ছে 5 মিটার, এটা 2.5 মিটার, এটা 2.5 মিটার। তাহলে আমাদের এখানে লোডের জন্য কত মোমেন্ট আসবে? আবার এটা আমার ঘুরাবে কোন দিকে? এটা সাপেক্ষে আমার এখানে যদি আমি এটা রাখি, তাহলে এটা ঘুরাবে কোন দিকে? ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ মোমেন্ট কী হবে? 10 × 2.5। আর এই যে আরবিটা আমার কোন দিকে ঘুরাবে? আরবিটা আমার ঘুরাবে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হলে কী হয়? মাইনাস আরবি
ইন্টু আমার এখান পর্যন্ত মোমেন্ট নিচ্ছে, এই পয়েন্ট থেকে এই পর্যন্ত আমার হচ্ছে দূরত্ব ইন্টু 5 ইকুয়াল টু কি 0। তাহলে আমার আরবি ইকুয়াল টু কত আসবে? আরবি ইকুয়াল টু আমরা যদি হিসাব করি তাহলে আরবি যাবে ওইদিকে, তাহলে আমার ক্যালকুলেশন করলে আমাদের যা আসে আসলে সেটা আসবে। আচ্ছা, আমরা এটা একটা কাজ করতে পারি, এটা আমরা এই মানগুলো না দিয়ে আমরা একটু প্রমাণ টাইপ করবো আর কি। প্রমাণ টাইপ যদি আমার এটা পি হয়, এটা যদি আমার পি বল হয় আর পুরোটা যদি আমার এল লেন্থ হয়, তাহলে এই পাশে কত হবে L/2, এই পাশে কত L/2। প্রমাণ টাইপ করতে চাচ্ছি আর কি। তাহলে আমাদের এটা কী হবে পি ইন্টু এল, আর এটা কী হবে আমার অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস আরবি ইন্টু পি ইন্টু L/2 আর আরবি ইন্টু এল ইকুয়াল টু 0। তাহলে আমার আরবি সমান কী আসবে? আরবি সমান আসবে হচ্ছে পি L/2 ইন্টু এল। তাহলে আরবি কী হবে P/2। তাহলে আরবি যদি আমার P/2 হয়, এটা আমার কী হলো? আমি পাইলাম হচ্ছে P/2। তাহলে আমি আর এ কত পাবো? তাহলে আর এ আমরা বের করতে হলে আমরা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স আমরা ধরে নিতে পারি। সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, ওর দিকে পজিটিভ ধরলাম। তাহলে আমাদের নিচের দিকে যে পলগুলো আছে এগুলো হবে হচ্ছে নেগেটিভ, আর উপর দিকে যেগুলো আছে ওগুলো পজিটিভ। তাহলে এখানে উপর দিকে কী কী আছে? আর এ আছে আর আরবি আছে। আরবি সমান আমরা কী পাইছি? P/2 আমরা বসে দিলাম। তারপর আর কি আছে? মাইনাস পি আছে ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি আর এ সমান আমরা কী পাচ্ছি? আর এ সমান আমরা পাবো হচ্ছে এটা থেকে এটা বাদ দিলে আমাদের হচ্ছে P/2। তার মানে দুইটা আমার কি P/2 ফোর্স, এটাও P/2 এটাও P/2, দুইটাই আমার P/2। তাহলে আমরা আরেকটা পদ্ধতিতে বের করতে পারি, এটা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সটা আমরা সাপোজ আমরা আর এ বের করবো, এটা কি উপরের দিকে ফোর্স। তাহলে আমাদের এই উপর দিকে ফোর্স আমরা এটা বের করব, আমাদের এটা আছে কি নিচের দিকে উপর, মানে বিমের উপর যেগুলো ফোর্স কাজ করবে ওই ফোর্সগুলো যোগ করে, মানে নিচের দিকে যে ফোর্সগুলো কাজ করবে সবগুলো ফোর্স যোগ করব। আর বিমের উপর যদি উপর দিকে কোনো বল কাজ করে সেটা আমরা নেগেটিভ বিয়োগ করে যে মানটা থাকবে সেটা থেকে আমরা এই আরবিটা যদি বাদ দিই, যেটা আমরা আরবিটা বাদ বের করছি ওটা থেকে, এটা থেকে যদি এই মানগুলো থেকে যদি এটা বাদ দিই তাহলে আমরা আর এ পাওয়া যাব, বা আমরা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স দিয়েও করতে পারি। তাহলে এটা যদি আমি SFD আঁকি, এটা কি আমার 0 0 লাইন, তাহলে আমরা সবসময় বাম থেকে শুরু করব, অথবা ডান থেকেও শুরু করা যায়, কিন্তু ডান থেকে করলে একটু উল্টাভাবে আসতে হয় আর কি। তাহলে আমাদের এটা কি? এটা হচ্ছে আমাদের বাম থেকে শুরু করব, এটা হচ্ছে আমার পজিটিভ উপরের দিকে গেছে। তাহলে আমাদের আমি SFD নিয়মে বলছিলাম যে আমাদের যে পয়েন্ট লোডটা এটা কি উপর দিকে থাকলে উপর দিকে দিবে, উপর দিকে ধাক্কা দিবে। তো আমরা ধাক্কা দিলে এটা কি আমাদের উপর দিকে, এটা আমার হচ্ছে SFDটা উপর দিকে উঠবে, পয়েন্ট লোড ভার্টিক্যাল। আর এই পর্যন্ত কোনো লোড নাই, তাহলে এটা কি আমার হরিজন্টাল লাইন। আর এটার মান কত হবে? P/2। আর এখানে এসে কি দেখলাম? পি আমার নিচে দেখেছে। P/2 থেকে যদি আমি আমার এই P/2 আমার ক্যালকুলেটারে পজিটিভ হিসেবে থাকতেছে, আর আমি মাইনাস করবো কি আমার এটা আছে কি নেগেটিভ, তার মানে নিচের দিকে দিবে। SFDটা কি ডায়াগ্রামটা হবে নিচের দিকে, তাহলে আমাদের নিচের দিকে নামবে কত? P/2। এখান থেকে যদি মাইনাস করি পি, তাহলে এখানে হবে কি মাইনাস, এটা নেগেটিভের P/2, আমার ক্যালকুলেটারে মাইনাস P/2ই থাকবে, ঠিক আছে, যখন আমরা ভ্যালু দিয়ে করবো। আর এখানে এসে দেখলাম এখানে আরেকটা পয়েন্ট লোড আছে, তাহলে এই পয়েন্ট লোডের জন্য কী হবে? উপরের দিকে উঠবে। তাহলে আমার এইটুকু হচ্ছে পজিটিভ আর এইটুকু হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা এটার জন্য আবার কী পাবো? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পাবো। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা কীভাবে বের করি? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে এই ক্ষেত্রফলের সাপেক্ষে বের করি। তাহলে আমাদের এখানে আমাদের ক্ষেত্রফলটা কত আসবে? এখানে আমাদের ক্ষেত্রফল হবে আয়তাকারের ক্ষেত্রফল পি লম্ব ইন্টু ভূমি, ভূমি কত? L/2। তাহলে এখানে আমাদের কী হচ্ছে? PL/4। তাহলে আমাদের এখানে কত হবে? PL/4, এইটুকুর জন্য মোমেন্ট আসবে PL/4, মানে আমরা এখানে এরিয়া বের করলাম আর কি। তাহলে PL/4 আমাদের এখানে কত ডিগ্রি কার্ভ আছে? 0 ডিগ্রি কার্ভ। তাহলে এখানে হবে কত? 1 ডিগ্রি কার্ভ, উপর দিকে উঠবে যেহেতু পজিটিভ, আমাদের PL/4 পজিটিভ। আবার সেম PL/4 নেগেটিভ আসবে, তাহলে পজিটিভ থেকে যদি নেগেটিভ বাদ দিই তাহলে আমাদের কী আসবে? আলটিমেটলি 0 আসবে। তাহলে আমাদের BMDটা কী পেলাম? পজিটিভ বেন্ডিং মোমেন্ট। হ্যাঁ, তাহলে এখানে আমাদের লিখে দিতে হবে SFD ইন যে এককে থাকবে সে একক, BMD ইন যে এককে থাকবে সে এককটা আমরা এখানে বসিয়ে দেবো। তো আজকে এই পর্যন্ত থাক।
আপনারা যদি ভালোভাবে ক্লাসটা বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে আমি নেক্সটে আরও আপডেটেড ভিডিও তৈরি করব। আমার আরও কীভাবে তো ভিডিও বানালে আপনাদের সুবিধা হয় সেগুলো আমাকে জানিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে।